তোমাদের সবাইকে মিস্টিক্যাল বেঙ্গলিতে স্বাগত। আজ আমরা আলোচনা করব বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তরের বিড়াল গল্পটিকে নিয়ে। গল্পটি শুধু মজার কথোপকথন নয়, এর ভেতরে লুকিয়ে আছে সমাজের গভীর সত্য, ধনী দরিদ্র বিভাজন আর ব্যঙ্গ বিদ্রূপের এক অসাধারণ মিশেল। চলো আমরা দেখিনি কিভাবে হাসি ঠাট্টার আবরণে বঙ্কিমচন্দ্র সমাজের তীব্র সমালোচনা করেছেন। ছেলেবেলায় আমরা সবাই এমন অনেক গল্প পড়েছি যেখানে জীবজন্তুর কথা বলা আর তাদের কাণ্ডকারখানার ভেতর দিয়ে নানা রকম উপদেশ পাওয়া যায়। গল্পগুলো যেমন শিক্ষামূলক তেমনি আনন্দদায়ক। পঞ্চতন্ত্রের গল্পে আমরা এর বহু উদাহরণ পেয়েছি। আধুনিককালে বঙ্কিমচন্দ্র এই ধারাটি ব্যবহার করেছেন তার কমলাকান্তের দপ্তরের বিড়াল গল্পে। এখানে কমলাকান্ত আর এক বিড়ালের কথোপকথন দেখা যায়, কিন্তু বিড়ালটা আসলে শুধু বিড়াল নয়, বিড়ালেই বঙ্কিমচন্দ্রের মুখপাত্র। সমাজের নানা অসঙ্গতি, দুঃখ যন্ত্রণা, অভিযোগ সবকিছুই তিনি বিড়ালের মুখ দিয়ে ব্যক্ত করেছেন। তাই বিড়ালকে বলা যায় বঙ্কিমচন্দ্রেরই ছদ্মবেশ। এবার প্রশ্ন আসে, বিড়ালের সঙ্গে কথা বলা সম্ভব হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে কমলাকান্ত চরিত্রে। কমলাকান্ত কোনো সুস্থ স্বাভাবিক মানুষ নয়। সামান্য আফিম খেয়ে সে আধা স্বপ্ন আধা বাস্তব জগতে ঘুরে বেড়ায় সব সময়। তার চালচুলনে থাকে নসিবাবুর বৈঠকখানায়, লোকে তাকে পাগলা বলে। এমন একজন মানুষই বিড়ালের সঙ্গে কথোপকথন করতে পারে। বঙ্কিমচন্দ্র শুধু ঔপন্যাসিক ছিলেন না, তিনি ছিলেন একজন গভীর চিন্তাবিদ। প্রবন্ধে তিনি যুক্তি আর তথ্য সাজিয়ে লিখেছেন, কিন্তু কমলাকান্তের দপ্তরে তিনি একেবারে মনের কথা খুলে ফেলেছেন। হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রূপের আড়ালে তিনি সমাজের নানা ত্রুটি তুলে ধরেছেন। এই কারণে এই গ্রন্থটি ছিল তার সবচেয়ে প্রিয়। 1875 সালে প্রকাশিত কমলাকান্তের দপ্তরে কমলাকান্ত চরিত্রটি হয়ে উঠেছে বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি। যদিও ইংরেজি সাহিত্যিক ডি কুইন্সি একসময় দ্য কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার লিখেছিলেন, তবে কমলাকান্তের সঙ্গে তার মিল কেবল আফিমখোর হওয়াতেই সীমিত। আসলে কমলাকান্ত ছিলেন বঙ্কিমচন্দ্রের চিন্তা, দুঃখ যন্ত্রণা আর হাস্যরসের প্রতীক। আশা করি গল্পটি কি হতে চলেছে সেটা তোমরা বুঝতে পেরেছ। এই গল্প লেখার উদ্দেশ্য কি ছিল বঙ্কিমচন্দ্রের? না, এই রচনাটি পাঠ করার মাধ্যমে তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারবে। প্রথমত, আমাদের সমাজ ধনী আর দরিদ্র এই দুই ভাগে বিভক্ত। ধনীরা ক্রমাগত ধনসম্পদ বাড়াতে থাকে আর গরিবেরা অনাহারে কষ্ট পায়। দ্বিতীয়ত, তোমরা দরিদ্র মানুষের দুঃখ দৈন্য অনুভব করতে শিখবে, বুঝতে পারবে যে ধনী মূলত দরিদ্রের শোষণেই বড়লোক হয়ে ওঠে। তৃতীয়ত, দারিদ্র্যের কারণেই অনেক মানুষ অসামাজিক কাজে জড়িয়ে পড়ে, এটাও তোমরা উপলব্ধি করতে পারবে। এছাড়া সমাজের উন্নতি হলেও দারিদ্র্য সবসময় ঘুচে না, এ গভীর সত্যটি তোমরা বুঝতে পারবে এই গল্পটি থেকে। সবশেষে এই চমৎকার গল্পটি পড়তে গিয়ে শুধু শিক্ষা নয়, আনন্দও পাবে আর বুঝতে পারবে গুরুতর কোনো বিষয়কে কিভাবে হাসি তামাশার মধ্য দিয়ে পাঠকের মনে গভীরভাবে এঁকে দেওয়া যায়। তো চলো শুরু করি বিড়াল গল্পটি পড়তে। আমি শয়নগৃহে চার পাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। আমিটা হচ্ছে কমলাকান্ত। তিনি কি করছেন না, তার শোবার ঘরে চার পেয়ের উপর বসে হুঁকা হাতে ঝিমাচ্ছিলেন। এখানে একটি শব্দ আমরা পেলাম, চার পাই। চার পাই শব্দের অর্থ হচ্ছে চারটি পাওয়ালা ছোট খাট। এরপরের লাইনটি দেখো, একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমীলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলুর জিতিতে পারিতাম কিনা। এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। তো প্রথমে কি হচ্ছে ঘটনাটা, যে কমলাকান্ত তার শয়নগৃহে একটি খাটিয়ার চার পায়ের উপর বসে আছে। একটি ক্ষুদ্র মিটমিট করে আলো জ্বলছে,
এবং সেই আলো জ্বলাতে একটি ছায়া পড়েছে দেওয়ালের উপর। সেই ছায়াটি ভীষণভাবে নড়াচড়া করছে, যা এখানে বলা হয়েছে চঞ্চল ছায়া। সেই ছায়াটি এমনভাবে নড়ছে তা প্রেত যেন নাচছে মনে হচ্ছে। প্রেতবৎ শব্দের অর্থ তাহলে কি? না, প্রেতের মতো। বুঝতে পারছো? তাহলে প্রেতবৎ মানে প্রেতের মতো ওই ছায়াটা নাচছে। তখনও আহার প্রস্তুত করা হয় নাই, এই জন্য হুঁকা হাতে চোখ বুজে কমলাকান্ত ভাবছিলেন। চোখ বুজে বলতে কি? নিমিলিত লোচনে মানে চোখ বোঝা অবস্থায় তিনি কি ভাবছিলেন? না, যদি তিনি নেপোলিয়ন হইতেন তবে ওয়াটারলু জিততে পারতেন কিনা। এমন সময় কি ঘটছে? যখন তিনি এই বিষয়টা ভাবছেন তখন একটি ক্ষুদ্র শব্দ হচ্ছে ম্যাও বলে। এখন নেপোলিয়নকে, না, নেপোলিয়ন হচ্ছে ফরাসি দেশের বিশ্ববিখ্যাত যোদ্ধা। এ বিষয়ে সবাই তোমরা জানো। ওয়াটলুর কি? ওয়াটলুর হচ্ছে একটা যুদ্ধ, যে যুদ্ধটা হয়েছিল 18ই জুন 1815 সালে বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে। তাই এই যুদ্ধটা ওয়াটলুর যুদ্ধ নামে বিখ্যাত। একদিকে ছিলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, অন্যদিকে ছিলেন ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন এবং প্রুশিয়ার সেনাপতি ব্লুসার। নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে ফিরে এসে আবার ক্ষমতা নিতে চেয়েছিলেন। এই সময়কে বলা হয়তো 100 ডেজ। প্রথমে তিনি সফল হলেও ওয়াটারলু যুদ্ধে তার সেনারা পরাজিত হয়। খুব নিদারুণভাবে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ন। এই পরাজয়ের পর নেপোলিয়নের সাম্রাজ্য পুরোপুরি ভেঙে যায় এবং তাকে বন্দি করে পাঠানো হয় সেন্ট হেলেনা দ্বীপে। সেখানেই তিনি সম্ভবত পেটে ক্যান্সার হয়ে মৃত্যুবরণ করেছিলেন। আসল ঘটনাটা কি? না, ওয়াটারলু যুদ্ধ ছিল নেপোলিয়নের শেষ যুদ্ধ এবং এই যুদ্ধে তার পরাজয়ের মাধ্যমে ইউরোপে ফরাসি আধিপত্যের অবসান ঘটেছিল। বোঝা গেল নেপোলিয়নকে আর ওয়াটারলুর বিষয়টা কি। তিনি মেয় শব্দটা শুনতে পেয়েছেন, শুনে তার কি হচ্ছে? চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। তিনি যেহেতু ভাবছিলেন যে তিনি নেপোলিয়ন হলে কি ঘটত, তাই তিনি ভাবছেন তার অপোনেন্ট পার্টি ওয়েলিংটন মানে স্যার ডিউক অব ওয়েলিংটন, যিনি ছিলেন ব্রিটিশদের সেনাপতি। কমলাকান্ত আফিমের ঘরে সেই বিড়ালটাকেই মনে করেছেন ওয়ালিংটন এবং তিনি এও ভাবছেন যে তিনি নেপোলিয়ন আর ওয়ালিংটন হয়তো তার কাছে আফিম খেতে এসেছে। প্রথম উদ্যমে পাষাণ ব্রত কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে তার অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল ম্যাও। পাষাণবোধ শব্দের অর্থ কি? না, পাথরের মতো স্থিরভাবে থাকা। ডিউক তো কে? আগে বলা হয়েছে স্যার ডিউক অফ ওয়েলিংটন, যিনি ব্রিটিশ সেনাপতি। অপরিমিত শব্দের অর্থ কি? এই যে লাইনটা আছে একদম শেষে, অপরিমিত মানে হচ্ছে খুব বেশি। তাহলে এই ঘটনাটা কি হচ্ছে? যে প্রথম উদ্যমে অর্থাৎ প্রথম কাজে আমি পাথরের মতো কঠিন হয়েছিলাম এবং এও ভেবেছিলাম যে ডিউক মহাশয়কে বলবো যে অতি লোভ ভালো নয়, কারণ তোমাকে ইতিমধ্যে পুরস্কৃত করা হয়েছে। এই ঘটনা ঘটার সাথে সাথে ডিউক আবারও বলে উঠল ম্যাও। ম্যাও বলাতে কমলাকান্তর চক্ষু খুলে গেল। তখন চক্ষু চাইয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। মার্জার শব্দের অর্থ হচ্ছে বেড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল, এই প্রসন্নকে, প্রসন্ন হচ্ছে কমলাকান্তের গোয়ালিনী, হচ্ছে যে গোয়ালিনী আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। উদরসাৎ শব্দের অর্থ কি? সম্পূর্ণভাবে খেয়ে ফেলা। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহরচনায় ব্যস্ত, অত দেখি নাই। যখন প্রসন্ন গোয়ালিনীর দেওয়া দুধ এই মার্জার অর্থাৎ বেড়ালটি
সম্পূর্ণরূপে খেয়ে ফেলছে, তখন কমলাকান্ত তার ভাবনাতে ওয়াটারলুর মাঠে সৈন্য পরিচালনা করতে ব্যস্ত ছিল। তাই সে এত কিছু দেখতে পায়নি। এক্ষণে মার্জার সুন্দরী, এক্ষণে মানে এখন, মার্জার সুন্দরী মানে বিড়াল সুন্দরী। তাহলে আমরা জানলাম যে এই বিড়ালটা মেয়ে বিড়াল। নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। এই মার্জার সুন্দরীটি নির্জল দুগ্ধপান মানে যে দুধে জল মেশানো হয়নি, মানে পিওর দুধ, সেই দুধ খেয়ে সে পরিতৃপ্ত হয়ে মনের সুখ জাগাতে, প্রকটিত করা শব্দের অর্থ হচ্ছে জাগানো। অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। বলিতে পারি না, বুঝি তাহার ভেতর একটু ব্যঙ্গ ছিল। বলতে পারি না, কমলাকান্তর মনে হচ্ছে যে ওই ম্যাও ডাকের মধ্যে একটা ব্যঙ্গ লুকিয়ে আছে। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল চেঁচে কেহ খায় কই। কমলাকান্তের মনে হচ্ছে যে মার্জার হয়তো মনে মনে ভাবছে যে কেহ মরে বিল চেঁচে আর কেহ খায় কই। কেন এমন বলা হচ্ছে, কেন এই প্রবাদটি বলা হয়েছে? একজন জল সেচন করে চলেছে কই মাছ ধরার অভিপ্রায়ে, তো আর একজন পেছন দিক থেকে সেই কই মাছ ধরে খেয়ে নিচ্ছে। এই ঘটনাটা ঘটছে, অর্থাৎ একজন প্রথা পরিশ্রম করেই তার ফল ভোগ করছে, আর একজন বেকার পরিশ্রম করে যাচ্ছে। এখানে পরিশ্রম কে করছে? প্রসন্ন গালিনী দুধ দুয়েছে, সেই দুধ ঢাকা দিয়েছে কে? প্রসন্ন গালিনী। কার জন্য? না, কমলাকান্তের জন্য। আর কে খেয়ে নিয়েছে পকেটে? মার্জার সুন্দরী। সেই জন্য বলা হয়েছে এই লাইনটা, যে কেহ মরে বিল চেঁচে কেহ খায় কই। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসে আছি, এখন বলো কি? হয়তো কমলাকান্তের এমনও মনে হচ্ছে যে বিড়াল হয়তো ভাবছে যে তোমার দুধ খেয়ে নিয়েছি, এখন বলো তুমি কি করতে চাও। বলি কি? কি এই বলবো, কমলাকান্ত বলছে। আমি তো ঠিক করিতে পারিলাম না। কমলাকান্ত মনে মনে ভাবছে যে কি এই বলবো, কিছুই তো ঠিক করতে পারছি না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দইয়া আছে কে? প্রসন্ন। দুধ মঙ্গলার, দইয়া আছে প্রসন্ন। মঙ্গলাটা কি? গাভী, প্রসন্নের গাভী। অতএব সে দুগ্ধে আমার যে অধিকার, বিড়ালেরও তা। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। তবে চিরাগত শব্দের অর্থ কি? যা অনেক দিন থেকে প্রচলিত। একটি প্রচলিত ধারণা আছে যে বিড়াল দুধ যদি খায় তাকে তাড়া করে মারতে যেতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। বাঞ্ছনীয় শব্দের অর্থ কি? কাঙ্ক্ষিত বা কাম্য। তাহলে কমলাকান্তের কি মনে হচ্ছে? যদি সে তাড়া না করে বিড়ালকে, তবে সে মানুষের সমাজে কুলাঙ্গার ভরে পরিচিত হবে, আর এটা তার কাছে মোটেও কাম্য নয়। না জানিয়ে মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, হয়তো এই মার্জার সুন্দরী তার জাতিমণ্ডলে গিয়ে বলবে যে কমলাকান্ত একজন কাপুরুষ। এটাও কমলাকান্তের আফিম খেয়ে মনে হচ্ছে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিদেহ। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। যষ্টি শব্দের অর্থ হচ্ছে লাঠি, আর ধাবমান শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো। তাহলে অনেক কষ্টে একটি লাঠি আবিষ্কার করে ভীষণ গর্ব নিয়ে বিড়াল সুন্দরীর পেছনে তাড়া করলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত। ওই বিড়ালটি কমলাকান্তের স্বভাব সম্পর্কে যথেষ্ট পরিচিত ছিল। সেই যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। যষ্টি মানে লাঠি দেখে সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। যেহেতু সে আগেই স্বভাবটা জানত, অর্থাৎ মার্জার সুন্দরী কমলাকান্তের স্বভাব জানত, তাই কমলাকান্তের হাতে লাঠি দেখেও কোনো ভয় পেল না। কেবল আমার মুখপানে চাহিয়া হায় তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরাপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম। কি প্রশ্ন সেটা সে বুঝতে পারলো, এবং সে কি করলো, যে লাঠিটা নামিয়ে দিয়ে
সে নতুন করে আবার শয্যায় আসলো এবং হুঁকা নিয়ে বসলো। হুঁকা এক টান দিয়েছে, আর তখনই তার নেশা লেগে সে দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছে এবং মার্জার এর বক্তব্য সকল বুঝিতে পারিল। তার জন্য লিখছে যে তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। তিনি কি বুঝছেন? চলো আগে গিয়ে দেখি। বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারের ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল প্রভেদ কি? তোমাদের ক্ষুধ পিপাসা আছে, আমাদের কি নাই? ক্ষুধ পিপাসা শব্দের অর্থ কি? খিদা তৃষ্ণা। তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আইস, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপায়ান্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিন এ কথাটি বুঝিতে পারিয়াছ। বেড়াল যেন প্রশ্নই বলতে শুরু করেছে কমলাকান্তের কাছে যে কেন তাকে মারপিট করা হয়। কারণ এ মনুষ্য জাতি সব কিছুতেই অধিকার ফলায়, সেটা নিয়ে তার কোনো আপত্তি নেই। কিন্তু যখন অন্য কেউ তাতে ভাগ বসাতে যায়, কেন মানুষ মারতে আসে তাদের, এই বিষয়টা সে বহু অনুসন্ধান করেও খুঁজে পায় না। তাই ব্যঙ্গ করে সে বলে যে আমার কাছে সে কমলাকান্ত যেন শিক্ষা লাভ করে, আর কমলাকান্ত সহ সমস্ত মনুষ্য জাতি জ্ঞান উন্নতির উপায় হচ্ছে একমাত্র এই বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ করা। এই জায়গায় একটা শব্দ পাচ্ছি আমরা, উপায়ন্তর। উপায়ন্তর শব্দের অর্থ হচ্ছে অন্য উপায়। এবং সবশেষে বিড়াল বলেছে যে তোমাদের বিদ্যালয়গুলো দেখে আমার মনে হয় যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই বিদ্যালয়ে কোনো শিক্ষা দেয় না। তাই শিক্ষিত হতে গেলে আমার কাছেই পড়াশোনা করা তোমাদের ভীষণভাবে দরকার। দেখো শয্যাশায়ী মনুষ্য, বিড়াল কি বলছে যে দেখো শুয়ে থাকা মানুষ, ধর্ম কি? পরোপকারেই পরম ধর্ম। অবশ্যই এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরিয়েই করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। কি বলছে এখানে? যে হে শয্যাশয়ী মানুষ, ধর্ম কি? পরের উপকার করা। তুমি পক্ষান্তরে অপরের উপকার করে ফেলেছ। কি উপকার? না, যেহেতু বিড়াল তার দুধ খেয়েছে আর সেই দুধ খেয়ে সে উপকৃত হয়েছে, তাই কমলাকান্ত ধর্মের ফল ভোগ করবে, কারণ এতে অন্যেরই উপকার হয়েছে। তাই সে বলছে যে সেটা চুরি করা হোক আর যাই করা হোক, মনে রাখবে যে কমলাকান্ত তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ আমি। অতএব আমাকে মারাপিটা না করে আমার প্রশংসা করো, যেহেতু আমি তোমার ধর্মকে সাহায্য করেছি। বুঝতে পারছো বিড়াল কি বলছে কমলাকান্তকে? এ থেকে কি বোঝা যাচ্ছে? যে বিড়ালের মধ্য দিয়ে সমাজের নিপীড়িত, দরিদ্র, লাঞ্ছিত, অবহেলিত মানুষরা আজ কমলাকান্ত নামক সমাজের কাছে প্রশ্ন করছে এবং প্রশ্ন করে জানতে চাইছে এ বৈষম্য কেন, এ অবহেলা কেন, এ অত্যাচার কেন, এ নিপীড়ন কেন, এই এতগুলো কেনর প্রশ্ন জানতে চাইছে বিড়াল রূপ সমাজের দরিদ্র অবহেলিত মানুষেরা সমাজ রূপ কমলাকান্তের কাছে। বুঝতে পারছো? এরপর এরপর কি ঘটছে? দেখো আমি চোর বটে। বিড়াল কি বলছে? দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষাও শতগুণে দোষী।
চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? এইখানে একটা অসাধারণ সমাজ ব্যবস্থার কথা তুলে ধরেছে। কি ঘটনা? যে যে ধনী গরিবদের শোষণ করেছে এবং একটা সময় ধনী হয়েছে, সেই ধনী কিন্তু ভীষণভাবে গরিব। কারণ তার ধনকে সে কুক্ষিগত করেছে। সমাজের কোনো স্তরের মানুষের প্রয়োজনে সেই ধন লাগে না, এবং সে সামাজিকভাবে অত্যাচারিত করে গরিবদের নিপীড়িত করে বড়লোক হয়েছে। তাই সেই গরিবরা একদিন চোর সেজে তার বাড়িতে চুরি করেছে। সে অধর্মের পথে চুরি করেছে, কিন্তু সমাজে সে ধনী বলে পার পেয়ে গেছে। কিন্তু আজ অভাবের গুণে যে চোর চুরি করছে, সে সমাজের দরিদ্র বলে তার বিচার হচ্ছে। এই ব্যবস্থাটাই ইঙ্গিত করেছে এই বক্তব্যের মাধ্যমে। সত্যি এই ঘটনাই ঘটে সমাজে। দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমাদের পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? অগৌরব শব্দের অর্থ কি? অসম্মান। আমার মতে দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাতে ঘুমায় না, সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি। তবে ছোট লোকের দুঃখে কাতর, ছি, কে হইবে? এখানে আর এক সমাজ ব্যবস্থার করুণ ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই বক্তব্যের মাধ্যমে। দেখো, তোমার যে উদ্বৃত্ত, অর্থাৎ যে মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, প্রতিদিন খাবার দাবার খাচ্ছে, যার পড়ার কাপড় আছে, যার শোবার স্থায়ী ঠিকানা আছে, সেই মানুষটাও দরিদ্রের চরমতম স্থানে পৌঁছে থাকা মানুষকে প্রয়োজনে কোনো রকমের সাহায্য করে না। তার উদ্বৃত্ত, তার উচ্ছিষ্ট সে ফেলে দেয় অপ্রয়োজনীয়ভাবে, কিন্তু তবু সে সেই গরিব মানুষটিকে দান করে যায় না। তাই অনেকটা ব্যঙ্গ, অনেকটা আক্ষেপ, অনেকটা ক্ষোভ নিয়ে বিড়াল বলছে যে, যে মানুষটা অন্ধ মানুষটাকে মুঠো ভরেও ভিক্ষা দেয় না, সেও একটা রাজা, অর্থাৎ বড়লোক, সমাজের ধনী মানুষ, যখন ফাঁপড়ে পড়ে, অর্থাৎ সমস্যায় পড়ে, তখন তার সমস্যার কথা চিন্তা করে সে কিন্তু ঘুমায় না। আর সমাজের যেসব দারিদ্র মানুষেরা প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, তাদের কথা বিন্দুমাত্র সে স্মরণেও রাখে না। সেই জন্যে বলছে, তবে ছোট লোকের দুঃখে কাতর, ছি, কে হইবে? তারপরে সে সমাজরূপ কমলাকান্তকে বলছে, দেখো, আমি অমুক শিরোমণি কি অমুক নায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে? বরং জোড় হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব? তবে আমার বেলায় লাঠি কেন? তুমি বলিবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। দরিদ্রের দুঃখ কেহ বোঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। বলছে যে, তুমি আমার পেছনে লাঠি নিয়ে তাড়া করেছিলে, কিন্তু তোমার এই দুধ যদি কোনো ধনী ব্যক্তি, শিক্ষিত মানুষ এসে খেয়ে যায়, তবে কি তুমি তার পেছনে ঠেঙা নিয়ে দৌড়াতে পারতে? বরং উল্টাটাই করতে, জোড়হাত করে বলতে যে, আর একটু এনে দেব? তারপরেই এই সমাজ ব্যবস্থার প্রতি মুখ্য মুক্তিটা বেড়াল করছে, তবে তার বেলায় লাঠি কেন? কমলাকান্ত হয়তো বলবে যে তারা অতি পণ্ডিত, কিন্তু সে পাল্টা বলছে যে পণ্ডিত বা শিক্ষিত মানুষ বলে কি তাদের ক্ষুধা গরিবের চেয়ে বেশি? সেটা তো নয়। তারপরে সে আরো বলছে যে তেলা মাথায় তেল দেওয়া মানুষের একটা রোগ, তারা কেউ দরিদ্রের জন্য বোঝে না। মনুষ্যরা এমন এক ধরনের প্রাণী, সে খেতে বিরক্ত হয়, তার জন্য তারা ভোজের ব্যবস্থা করে। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই খেয়ে চলে যায়, তাকে চোর বলে দণ্ড দেয়। বিড়ালকে বুঝানো দায় হইল,
যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না, এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে। সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। বিড়ালকে কমলাকান্তর বোঝানো যথেষ্ট দায়। যে বিচারক কস্মিনকালে বুঝতে পারে না, এই মার্জার অর্থাৎ এই বিড়াল কিন্তু তার তুলনায় সুবিচারক এবং সুতার্কিকও বটে। সুতরাং এই বিড়ালের পক্ষে অধিকার আছে বুঝার। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, এই মার্জারের উপর কোনরূপ রাগ না করে কমলাকান্ত বলছেন, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। সে কি বলছে? যে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন রয়েছে, আর তার জন্যেই চোরকে অবশ্যই দণ্ড পেতে হবে। বদরে বিড়াল কি বলছে? মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে একটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। তাহাতে যদি তাঁর চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো, তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিজ্ঞ লোকের মত এই যে, যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। বুদ্ধিমান মানুষের মত এই যে, যখনই তুমি আর তর্কে পেরে উঠছ না তখন উপদেশ দেবে। আমি সেই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম, এ সকল অতি নীতি বিরুদ্ধ কথা। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহ, তবে পাঠ্যার্থে তোমাকে আমি নিউম্যান পার্কারের গ্রন্থ দিতে পারি। এই নিউম্যান পার্কার কি? এই নাম দুটি সম্ভবত A.J. নিউম্যান অ্যান্ড G.F. পার্কার। আশা করছি এই দুটো নামকেই নির্দেশ করে। এই দুই লেখক বিভিন্ন ধরনের বই লিখেছিলেন, তার মধ্যে অনেকগুলোই বিজ্ঞান, বিশেষ করে পদার্থ বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে লেখা। যেমন উদাহরণস্বরূপ G.F. পার্কার নামের একজন লেখক স্পন্টেনিয়াস কারেন্ট শিট ইন ম্যাগনেটিক ফিল্ডস বইটি রচয়িতা করেন, যেটি এখনো বিখ্যাত বই। আরেকজন লেখক A.J. নিউম্যান, যার বইগুলো মূলত সায়েন্স ফিকশন ও রহস্য উপন্যাস নিয়ে লেখা। তার বইগুলির মধ্যে রয়েছে দ্য অ্যাডভেঞ্চার্স অব দ্য হেরিস এবং আমেরিকান অ্যাপোক্যালিপস। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, আর কিছু হইউক বা না হইউক, আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও, তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিম দেব। বদলে মার্জার বা বিড়াল কি বলছে? আফিমের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা হয়ে যাইবে, যে আমার আর আফিম খেতে বিশেষ প্রয়োজন নেই, তবে তুমি যে হাঁড়ি খাওয়ার কথা বললে সেটা ক্ষুধার সাথে বিবেচনা করে একসাথে তখন খাওয়া যাইতে পারে। মার্জার বিদায় লইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। তাহলে আমরা দেখলাম যে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তরের বিড়াল গল্প শুধু হাসি ঠাট্টা নয়, এটি সমাজের গভীর সত্য উন্মোচন করে। ধনী দরিদ্র বৈষম্য, দুঃখ দৈন্য আর শোষণের বাস্তবতা তিনি তুলে ধরেছেন ব্যঙ্গ আর কৌতুকের মাধ্যমে। আশা করি তোমরা গল্পটি পড়ে যেমন আনন্দ পাবে, তেমনই ভাবনার খোরাকও পাবে। পরের ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।